কৃষ্ণ আশ্রম। তবু তবু কি তুমি আমার মাতৃস্নেহের সুধা ঢেলে তোমার এই হতভাগা সন্তানের এই শূন্য হৃদয়টাকে ভরিয়ে দিতে পারো না বৌদি? তোমার এই সন্তানের শূন্য হৃদয়টাকে তুমি ভরিয়ে দিতে পারো না? কিন্তু সেই শূন্য সিংহাসনটাতে আমার কি সেই যোগ্য আছে ভাই? আছে আছে বৌদি আছে। সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছি, আজও আজও আমার ভালো করে মনে পড়ে না দাদা। সেই 7 বছর আগে দাদা দাদা যেদিন তোমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এলো, সেদিন 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 যে আমি তোমার মধ্যে আমি আমার মায়ের ছায়া দেখতে পেয়েছিলাম। আমি আমার মায়ের অথচ এমনই হতভাগিনী আমি, যারা যারা আমাকে মায়ের আসনে বসিয়ে পুজো করতে চেয়েছে, আমি 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 তাদেরকে এতকাল চিনতেই পারিনি। কিন্তু কিন্তু তোমার দাদা বোধহয় চিনতে পেরেছিলেন। তাই তো আমি যখন সন্তান বেদনায় কাঁদতাম, তখন তখন সে আমাকে সান্ত্বনা দিয়ে বলতো, মা, ঈশ্বর আমাদের সন্তান না দিয়ে মঙ্গলই করেছে। আজ যদি আমাদের দুজনে একটা সন্তান থাকতো, তাহলে কি জয়ন্ত পিয়াকে আমরা মনের মতো করে মানুষ করতে পারতাম? দাদা, ওরে হতভাগা, তোরা যে আমাদের সন্তান হয়ে বুকের দুটি পাশ এমন ভাবে ভরিয়ে রেখেছিস যে অন্য কাউকে দিয়ে সে শূন্য জায়গাটাকে আমরা পূরণ করতে পারবো না রে ভাই। আমাদের বহু ভাগ্যের পুণ্যের ফলে আমরা তোমার মতো দাদা আর এই মায়ের মতো বৌদি পেয়েছি। সৌভাগ্য নয় রে ভগবান, সৌভাগ্য নয়, এটা যে আমাদের কর্তব্য। রক্তের সঙ্গে রক্তের সম্পর্ক বেঁধে রাখার এক মহান দায়িত্ব। দাদা, ওরে হতভাগা, আজকাল দেখছিস না বহু সংসারে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে একটা সুন্দর সম্পর্ক কেমন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আজকাল এই ভাইরা দ্বন্দ্ব লেগে কত কত সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমরা সেই সব সংসারের মানুষগুলোকে দেখাতে চাই, জল কাটলে যেমন দুভাগ করা যায় না, তেমনি ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক কখনো আলাদাই করা যায় না। বাবা বাবা বাবা, চমৎকার! আপনাকে বক্তৃতা শুনে মনে হতেছে আপনাকে দু ভাইয়ের মধ্যে শুধু মিলই আছে, গরমিল বইলে কিছু না। গলার শটটা খুব চেনা চেনা মনে হলো। শর্মা, তুমি চোখ খোলো। শর্মা, তুমি কথা বলো। শর্মা, কথা বলো। বৌদি তুমি চোখ মিলে তাকাও। বৌদি তুমি একটিবার চোখ মিলে তাকাও। বৌদি, একই এর শর্মা কি অজ্ঞান হয়ে পড়ছি? ওরে জয়ন্ত, তুই শীঘ্রই ডক্টর বিশ্বাসকে খবর দে। যা। হ্যাঁ দাদা, তুমি বৌদির খেয়াল রেখো দাদা। আমি এখনই ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসছি দাদা। আমি এখনই ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসছি। হইল গিয়া আমার শিকারের সত্যি কে বলুন, আপনি কে? আপনাকে দেখার মাত্রই আমার স্ত্রী এভাবে অজ্ঞান হয়ে পড়লো কেন? দুঃখে ভাইয়া, দুঃখে। হ্যাঁ ভাইয়া, দুঃখে। এতদিন বাদে আমারে দেখা বহিনটা একেবারে শোকে দুঃখে জ্ঞান হারাইয়া ফেলাইলো। বোন, তার মানে আপনি আপনাকে স্ত্রীর মাস্তুতো দাদা। দাদা? আমি কি আপনার স্ত্রীর মানে আমার এই দুঃখিনী বহিনটার মাথায় একটু হাত বোলাইতে পারি? মানে এতদিন বাদে আমার এই বহিনটারে দেখা আমার অনেকখানি আনন্দ হতেছে। তাই বলে ভাই বিশ্বাস করো, আমাকে দুঃখ কিছু কম হয় নাই। তাই কইছিলাম যদি একটু হাত বুলাইতে।
আসবে, আপনার বোনের যদি জ্ঞান ফিরে আপনি যান 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 যান। আমি তা করতে ভেতর থেকে 1 গ্লাস জল নিয়ে আসি। 1 গ্লাস জল, 1 গ্লাস জল, 1 গ্লাস। আরে ফিরবে বই কি ভাইয়া, নিশ্চয় ফিরবে। হারামজাদি, আমার মুখে চুনকালি মাখায়া তুমি এখানে বুলবুলি হয়ে ফুটেছো? তোরে আমি চিবাইয়া খাবো না। সরমা, সরমা, এই সরমা, সারা দে বহিন, সারা দে, একবারে চোখ মিলে তাকিয়ে দেখ। এই সরমা, সরমা রে, আমি কথা দিচ্ছি, আমি আর তোর এসাইরা আমি কোথাও যাবো না। একবার সারা দে বহিন। আরে আজ থেকে আমাকে নতুন পরিচয় হইল। আমি হইলাম তোর মস্তুত দাদা। শোন, আমাকে একটা কথা কান খুলে শুনে রাখ। যদি আমার কথার বেসাল কিছু কইরাছো, তাহলে তোমার আমি এমন হালে বানাইবো চির জন্মেও তুমি বলতে পারবে না। না 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 না, তুই শুনলি না? তোর আমি কি কইলাম? আজ থেকে হইলাম আমি তোর মাস্তুত দাদা। বেসাল কিছু কইরাছো তো একেবারে বেরিয়ে যাও, নইলে আমার স্বামীকে ডেকে না তোমার এই আসল মুখোশটা টেনে খুলে দাও। সরমা, 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 শর্মা, তোমার জ্ঞান ফিরেছে? শর্মা, ভালো আছো তো? হ্যাঁ গো, আমি ভালো আছি, আমি ভালো আছি। তুমি তোমার মাস্তুত দাদাকে দেখে এইভাবে অজ্ঞান হয়ে পড়ছিলে কেন? আমি কইছি ভাই, আমি কইছি, মানে আমাকে একটা মিথ্যা কেসে 7 বছর জেল হয়ে গেছিল। তাই তো ওই 7 বছর বাদে এই বহিনটা আমারে দেখা একেবারে শোকে দুঃখে জ্ঞান হারায় ফেলাইছিল। হ্যাঁ গো, আমার দাদা তো ঠিক কথাই বলেছে। লোকে তো খুন করার পরে জেল খাটে, কিন্তু সালামে আগেই জেল খাটা নিয়েছে। এখন শুধু খুন করাটাই বাকি আছে। মাথা গরম করবেন না, যা হবার তো তাতে হয়ে গিয়েছে, তাই না? শর্মা, শর্মা, তুমি তোমার মাস্তুত দাদাকে নিয়ে বাড়ি ভেতরে যাও। আমি একটু ওই দিকটা দেখি, এখনই হয়তো জয়ন্ত ডাক্তারবাবুকে নিয়ে বাড়ি ভেতরে চলে আসবে। যাও যাও, তোমরা বাড়ি ভেতরে যাও, যাও। আবার বলছি, কেন কেন এসেছো তুমি এখানে? আগুন জ্বালাইতে! ওর সুখের সংসারে আমি আগুন জ্বালাইয়া দেব, আর সেই আগুনে তোরে আমি বেইগান পুরা করে খাবো বলে আইসা। আমি আবার বলছি তুমি এখান থেকে বেরিয়ে যাও। কপাল রে, তোর কপালটাই মন্দ। কি ভাইবাছিলি যে আমার মুখের বাঁশ দিয়া তোর এখানে সুখে রাজ মেটাবে? সালি সালি, ভালো ভালো বলছি যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, নইলে আমি সত্যি 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 আমার স্বামীকে বলে তোমার এই মুখোশটা আমি টেনে একেবারে খুলে দেব। তোর স্বামী এক্ষুনি ডেকেলে হয়, আমিও তোর স্বামী কইয়া দেবো যে তুই সরমা না,
তোর আসল পরিচয় হইল তুই শান্তি, তুমি ওর সেকেন্ড হ্যান্ড স্ত্রী হইল। তুমি তো আমাকে ফার্স্ট হ্যান্ড স্ত্রী, মানে আমি হইলাম তোমাদের ফার্স্ট হ্যান্ড স্বামী। হাত মেলা, হাত মেলা, হাত মেলা, আমাকে হাতে হাত মেলা। আরে বুঝতে পারছো আমাকে এখন ঘরও নাই আর বউ নাই, তাই আজ থেকে এখানে থাকার ব্যবস্থাটা তোরেই করতে হইব। আর হ্যাঁ শোন, আর সেই সাথে না আমাকে বইয়ের অভাবটা তোরেই পূরণ করতে হইব। আর সেই সাথে আমাকে হাত খরচের যোগানটা তোরেই দিতে হইব। লজ্জা শরম বলে কিচ্ছু নেই। আছে তো, আমাকে মধ্যে অনেকখানি লজ্জা ঘেন্না জন্মে আছে, তাই বইলা ভালোবাসাও কিছু কম না। আর তাই তো সেই ভালোবাসার নজর কইরাছে তোর সোনার ওই পালা দুটোর উপর। আরে আরে বুঝতে আমি হইলাম গিয়া তোমাকে স্বামী কুটুম, মানে নতুন কুটুম, বড় কুটুম। আরে যেমন তেমন পোশাক করে থাকলে তা চলবো না, তাই তো তোর এই সোনার পালা দুটো বিক্রি করে আমি তো তার জন্য ভালো পোশাক কিনে নেয়। তুমি এখান থেকে চলে যাও না, আমাকে একটু শান্তি থাকতে দাও। যাও, তুমি চলে যাও। তুই দিবি না তোর স্বামীরই ডাকবো? আমার স্বামীকে কিছু বলো না, কারণ উনি যে আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। আমাদের এই বিশ্বাসটুকু তুমি এভাবে ভেঙে দিও না গো, তুমি এভাবে ভেঙে দিও না। চলে যাও। তুমি আমায় করবনি খাই বেললে না গো, আমি কি করবো? তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও। গোপাল রে, তোর কপালটা মন্দ। নামবো আন্দোলনে, আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে। আমাদের হবে কেন পাবো না আমরা রেশন দোকানে, আমাদের হবে রেশন দোকানে। পাবো না আমরা রেশন দোকানে।
যে শালা বোতল খালি, এই জন্যই শালা আমার মাথাটা বিগড়ে যায়। বলে টাগর, এই টাগর, বলে এই শয়তানি মেয়েটা। কি হলো অমন করে চেঁচাচ্ছ কেন? বেশ করবো চেঁচাবো। বলে কোথায় যাওয়া হয়েছিল শোনে? দেখতেই তো পাচ্ছ জল আনতে গিয়েছিলাম। গোলামারা জায়গা পাসনি, বলে এক কলসি জল আনতে, বলে আধা ঘন্টা টাইম, বলে চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটাচ্ছি, তুই শুনতে পাসনি? এতক্ষণ ধরে বলে কি করা হয়েছিল বল? কি করা হচ্ছিল সেটা নিজে গিয়ে দেখেলেই পারতে। জানো না কলতলায় জল আনতে গেলে কতক্ষণ লাইন দিতে হয়? লাইন দিতে গেছিলে? বলে লাইন দিতে গেছিলে না লাইন মারতে? বাবা চাপ চাপ শয়তানি মেয়ে, আমি কিছু জানি না ভেবেছিস? ওই বাবুদের চাকর ওই উড়িয়াটার সঙ্গে তুই যে ফষ্টি নষ্টি করিস সেটা ভাবি আমি বুঝি না। ছি ছি বাবা ছি, ভালো মতো সবকিছু না জেনে শুনে নিজের মেয়ের সম্বন্ধে এরকম অপবাদ দিতে তোমার লজ্জা করলো না? এই এই শয়তানি, এই মুখে মুখে তর্ক করিতে তোকে আমি একেবারে গলা টিপে শেষ করে দেব। তাই যদি ইচ্ছা হয় তো তাই দাও না, একেবারেই মেরে শেষ করে দাও, মনেও যদি একটু শান্তি পাই। চুপ চুপ চুপ, ওই আমার কাছে ওই ছাচ কান্দনি কান্দিস না তো। এই ছাচ কান্দনি চোখে জল দেখলো না, সালা আমার নেশাটাই জল হয়ে যায়। এই শোন 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 শোন, এই নটুসুরির ভাটি থেকে এক বোতল চুল্লু এনে দে তো। কি বললে তুমি? আমি যাব শুরিখানা থেকে মদ আনতে? কেন কেন যাই না? বলি মান যাবে নাকি? আর রাস্তাঘাটে যখন ওই উড়িয়া চাকর ছোড়াটার সঙ্গে যে ফষ্টি নষ্টি করিস, বলি তখন? খবরদার বাবা, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি জানতে চাই তুই আমার মদ এনে দিবি কি না বল। মাতাল বলে তোমার মান সম্মান বোধ না থাকতে পারে বাবা, কিন্তু আমার আছে। মরে গেলেও আমি ওই শুরিখানা থেকে মদ আনতে যেতে পারবো না। কি বলে? আমি মাতাল? এই বাপকে মাতাল বলা? বাবা আমি বেশ করেছি মদ খেয়েছি। আমি তোর টাকায় মদ খাই না তোর বাপের টাকায় মদ খাই? বাবা তোকে আমি শেষ করে দেবো রে, শেষ করে দেবো। বাবা ছেড়ে দাও বাবা, বাবা ছেড়ে দাও বাবা, মেরো না বাবা, বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি বাবা, ছেড়ে দাও। খবরদার বাবা, দ্বিতীয়বার ওই টাকরের গায়ে হাত তুললে বাবা বলে আমি কিন্তু তোমায় ক্ষমা করে দেবো না। বললে আমি মারবে? আয় 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 দেখি, আয় দেখি কে কাকে মারে, আজ খুন করেগা, এই রক্ত গঙ্গা বয়ে দেगा, আর সেই রক্তে हम सातर करेगा। আয় কাটাচ্ছি সাতা, বাবা বলে আমি এতদিন অনেক কিছু সহ্য করে নিয়েছি, কিন্তু আর নয়, আজের একটা দাদা তোরা কি শুরু করেছিস বলতো? দাদা যাই হোক না কেন তবু তিনি বাবা, আর বাবার সাথে এমন কিছু করা উচিত নয় যা এই পাবলিক থেকে ধিক্কার দেবে। বল্টু, কিন্তু কিন্তু আজ যদি সময় মতো দাদা এসে না পড়তো, বাবা তো আজকে আমাকে মেরেই ফেলতো। বেশ করবো আর মারবো। তোকে যখন আমি জন্ম দিয়েছি তখন খুন করানো হক আমার আছে বাবা জানো। এতদিন আমি নাকে এই বেঈমান দুটোকে মানুষ করেছি, আর আজ আমি একটু মদ খাই বলে ওরা আবার সেটাও বন্ধ করে দিতে চাই। তাইলে এবার ভাবো তো তুমি কে বাবা? আমি বাবলার বন্ধু পল্টু। ওর জন্য কি ব্যবস্থা করবি পল্টু? ওই মাল খাওয়ার ফর্দটা শুনলে না তোর ওই মাথাটাই ঘুরে যাবে। বাবলা ওকে ঘাবড়াবি না বলছি। এই আগের মতো আর কোথায় পাবো যে বারে মজ করে নেশা করব? তবে সকালে ঘুম থেকে ওঠে আমার একটা পুরনো অভ্যাস, এই কুলকুচি করে মুখ ধোয়াটা হচ্ছে পুরনো অভ্যাস। আর তার সঙ্গে
ওই 1 গ্লাস জলে এই কয়েক কোটা চিনি আর একটু লেবুর রস নিংড়ে আমি শরবত বানিয়ে খাই। আর রাতে রাতে বাবা আমি ভারী খাবার খাই না, আসলে বয়স হয়েছে তো, আর হজম শক্তিও তেমন আর নেই, তাই ওই হাফ বোতল মদ খেয়ে আমি রাতটা পার করে দিই। এবার তুমি বলো তো বাবা পল্টু, এই সামান্য বাপের যদি শখটুকু পূরণ করতে না পারে তাহলে ওদের জন্ম দিয়ে আমার ফায়দাটাই কি হয়েছে? এখন মনে হচ্ছে এই কুসন্তানের চেয়ে নিঃসন্তান হওয়া অনেক অনেক ভালো ছিল। তা বাবা ওরা যা বলছে বলো, আমি মদকে নেশা করে বলবো আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিকে দোকানে, মদ কেন পাবো না আমরা দোকানে, মদ আমাদের দিকে হবে। ঢের ঢের মাতাল দেখেছি ভাই, কিন্তু এরকম রুটিন করা মাতাল আমি বাবার জীবনে দেখিনি। জানো আজকে আমাকে ছুরিখানা থেকে মদ আনতে পাঠাচ্ছিল, আর যায়নি বলে আমার গলা টিপে মারতে চেয়েছিল। দেখি আর ওর উপর হাত তুলতে দেখলে আমার মাথা ঠিক থাকে না পল্টু, সেই বাবা হোক কিংবা ওই স্বয়ং ভগবান, হাত দুটোই আমি একদম কেটে নেব। ওইসব কথা ছাড় তো, আমার কি মনে হচ্ছে জানিস, তোর মনে একটা কাজ মানে একটা চাকরি হলে ভালো হতো। দোহাই পল্টু, নিজের বোন মনে করে তুই যদি ওর একটা চাকরির ব্যবস্থা। আরে বোকা, তোর বোন মানে আমারও তো বোন, আর বোনের জন্য যতটুকু করা তা আমি নিশ্চয় করব। তা বোন, তোমার পড়াশুনো কত দূর? পড়াশোনা করবার আর সুযোগ পেলাম কোথায়? ক্লাস 9-এ ওঠার পর বাবা জোর করে পড়াশোনাটাই বন্ধ করে দিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাদের কোম্পানির ম্যানেজার বাবুকে বলে তোমার না হয় একটা চাকরি করিয়ে দেব। তবে একটা কথা, আমাদের অফিসে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। ইন্টারভিউ? আরে অত ভয় পাওয়ার কিছু নেই, এতে ভয় পাওয়ার কিছু নেই। ইন্টারভিউটা হবে লোক দেখানো। আসলে আমার কথাতেই তোমার চাকরিটা হয়ে যাবে। কি আনন্দ! আমি চাকরি করব, আমি টাকা রোজগার করব, অনেক অনেক টাকা রোজগার করব। বাবা বাবা বাবা, তুমি শুনে যাও, তোমার মেয়েও এবার অনেক অনেক টাকা রোজগার করবে, চাকরি করবে। মালটা চাকরি পাওয়ার আনন্দের খবর এতে আছে, জানো না? চাকরিটা হবে আমার কামনার বসে। কিছু বললি পল্টু? আরে না 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 না, তেমন কিছু না। তোর বোনকে দেখে মনে হচ্ছে একটা ভালো ভালো শাড়ি টাড়িও নে। তোর বোন একটা কাজ কর, এর মধ্যে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে তোর বোনের জন্য একটা ভালো শাড়ি আর একটা ব্লাউজ কিনে আনবি, কেমন? আমি এখন চলি। একটা কথা, যাবার আগে একটা কথা বলে যা, ওই শাড়ি পরে কিন্তু তোর বোন ইন্টারভিউ দিতে যাবে, কেমন? তোর এই দয়াবটা আমি কোনোদিনই ভুলবো না রে পল্টু। দাদা দাদা, উনি লোক নয় সামান্য কেউ, উনি হচ্ছে সাক্ষাৎ দেবতা। মানুষ কিনা দেবতা সেটা আমি জানি না, কিন্তু আমি বলবো ও একজন সত্যিকারের মানুষ আছে। আমি আমি চললাম রে তখন, এই টাকা দিয়ে না তোর জন্য একটা ভালো শাড়ি আর ব্লাউজ কিনতে চললাম। আসি রে তখন। এতদিনে বুঝি ভগবান মুখ তুলে চেয়েছেন, তাই তো সুখের দিন ঘুচে গিয়ে আজ দুঃখের দিন এসেছে। আমার ওই নতুন করে পাওয়া দাদাটা আমার জীবনের সব রং বদলে দিয়েছে, তাই তো এর প্রতিদানও আমি দেব। আগামী ভাই ফোঁটায় আমার ওই নতুন করে দাদাটার কপালে ফোঁটা দিয়ে আমি বলবো, চন্দনের টুপা দিয়ে করিনু বরণ, তুমত জীবনরে তুমত মরণ। Go.
হ্যাঁ পুছু নিয়েছি অবে মুই তোর পিছু পিছু যাচ্ছি এরপর যখন মুই তোকে বিহা করি তোর স্মৃতিতে সিঁদুর দিয়া করি তোরে বউ বানাইব তখন মুই অগে অগে যাব তুই মোর পছে পছে যাবি তুই যাবি না আমি বাবাকে ডাকো না তোর বাপ এখন এখানে আসি পারিবনি কারণ তোর বাপকে মুই হাফ বোতল চুল্লু ঘুষ দেয়া করি বাহার খাড়া করে রাখে আউছি যতক্ষণ না মুই বাহার যাচ্ছি ততক্ষণ তোর বাপ কাউকে ভিতর বাকু আসি বাকু দিতে পারবনি কেন এসেছিস এখানে তোরে নিমন্ত্রণ করি বাবু নিমন্ত্রণ হ্যাঁ আজই সন্ধ্যায় দিদিমণির জন্মদিনের পার্টিরে ম্যানেজার বাবুর সাগরে দিদিমণির বাহাঘর পাকা করির কথা হইব আর সেই সাগরে তোর আর মোর বাহাঘর পাকা করি পারি তোরে মই তোরে নিমন্ত্রণ করিবাকু আউছি তাই আমি তোকে বিয়ে করব এ কথা তুই ভাবলি কি করে রে শুধু বাহার কথা কি মুই তো একেবারে ফুলসজ্জা হানিমুনের কথা ভাবি করে বসে আউছি আয় 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 মোরেই থবরা গেলে গোটাই পাপি দে দেখি খুব ভালো চিন্তা ভাবনা না যা যা মুখ করা যাবি না দেখে একদম যাবি না চলি গেলা লাজ্জে চলি গেলা হ্যাঁ রাগও করিলা আর লাজেও চলি গেলা আরে বাবা মধ্যে এই থবরা গেলে পাপি দিতে লুপ্ত করে লাজ লাগিছি আরে লাজ লাগলে হইব কি মুই তো রে বড্ড ভালোবাসিছি তাই তো ও আমার প্রেমের লেসা জাগুছি প্রেমের লেসা কি বড় লেসা ঠঙে ভরে মদ খাইয়ে ও যেমন ঠঙে ভরে মদ খাইয়ে লেসা চড়ে যায় চোখ দুটা নাম মানুষগুলো প্রেমের মতো চোখে আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল ছোটদা বাড়ি ছেড়ে চলে গেছে
কিন্তু আজও ফিরে এলো না। আসবেই বা কেমন করে? বৌদি যে তাকে যা তা বলে গালাগাল দিত, অকারণে অসম্মান করে তাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইতো। আর আমি এই বাড়িতে থাকবো না, আমিও ছোটদার মতো এই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবি রে অমর? জানি না বর্দা, ছোটদা চলে যাওয়ার পর থেকে এই বাড়িতে থাকতে আমার ভীষণ ভীষণ ভয় করে বর্দা। তুমি দেখে নিও বর্দা, আমি ছোটদার মতো আমিও এই বাড়ি ছেড়ে। আরে চুপ কর হতভাগা, চুপ কর। কেন কেন তোর এই বাড়ি ছেড়ে চলে যাবি? আমি বুঝি তোদের কেউ নয়? ও সৎ দাদা বলে তোদের প্রতি আমার কোনো অধিকার নেই? বর্দা, উনি তাই যদি বলিস তাহলে যা, চলে যা রে, চলে যা। কেন না বর্দা, কেন না? আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না বর্দা, কোথাও না। হতভাগা ইন্দ্রটা তার মনের কথাটা বড় করে বুঝলো। এই দাদা তার বুকের ব্যথাটাকে এতটুকু বোঝার চেষ্টা করলো না। সেদিন এমন কি বলেছিলাম যে হতভাগা ইন্দ্র এই বাড়ি ছেড়ে চলে গেল, অথচ সেদিন তবে এই কিছুদিন আগে জানিস তোদের এই শয়তানি বৌদি তোদের দুজনকে চালাবার জন্য একটা বত্র করছিল। সে কি? আর ইন্দ্রকে এই বাড়ি থেকে চালাবার জন্য একটা নাটক সাজিয়ে বলছে। তাড়াবো, যেমন করে হোক ওই হারামজাদা দুটোকে এক এক করে এই বাড়ি থেকে আমি তাড়াবো। আর তা না হলে ওই মুখ পুড়ে মিলছে ভাইদের পেছনে সব টাকা পয়সা খরচ করে একেবারে ফকির সেজে যাবে। তবে যদি মায়ের পেটের আপন ভাই হতো। দাদা, এই যে বৌদি, দাদাকে ডাকো। আচ্ছা, আমার কলেজে মাইনে দিতে হবে। ওসব মাইনে ফাইনে বুঝি না। আরে বাবা, তোমার বোঝাবুঝি দরকার নেই, দাদা সব জানে। দাদাকে ডাকো। আরে ডাকো দাদাকে ডাকো। বৌদি, হারামজাদা, আমি তোর বাপের চাকরানি নয় রে, আটকুড়ির বেটা, গা চলে যায়। বৌদি, তুমি কি বললে বৌদি? আমার মায়ের সম্পর্কে তুমি এত বড় কথা বলতে পারলে? আমার মা মারা যাওয়ার পর আমি যে তোমাকে মায়ের আসনে বসিয়ে পুজো করি, আর সেই তুমি কি না আমার মায়ের সম্পর্কে এত বড় কথা বললে? বেশ করেছি বলেছি। তোর মায়ের নামে জল খেতেও আমার ঘেন্না হয়, কারণ তোর মা ছিল একটা নাচরে বালি, একটা নোংরা মেয়ে মানুষ। বন্ধ করো তোমার ওই মিথ্যে বলা। মিথ্যে কি রে হারামজাদা, মিথ্যে কি? তোর ওই নাচরে বালি মাটার জন্যই আমার স্বামীর এই দুর্গতি। তোর ওই নাচরে বালি মা নাচ গানের আসর বসিয়ে বাবু ধরতো, আর আমার শ্বশুর মশাই ছিল সেই নাচরে বালির আরেক বাবু। দিনের বেলায় চলতো নাচ গানের আসর, আর ভেতরে চলতো কেলোর কীর্তন। আর সেই শুনে আমার শাশুড়ি মা আত্মহত্যা করলো, আর ওই নাচনে বালি বাইজি হারামজাদি একেবারে স্বর্গ হাতে পেয়ে একেবারে আমার শ্বশুরের ঘাড়ে চেপে বসলো। আমি তোমার একটাও কথা বিশ্বাস করি না বৌদি। তুই বিশ্বাস না করলেও এটাই হচ্ছে আসল সত্য, যেমন আরেক সত্য হচ্ছে তোর জন্ম পরিচয়। কি বললে বৌদি? বলো বৌদি, বলো কি আমার জন্ম পরিচয়? সেটা তোর মাই ভালো করে বলতে পারতো। শুনেছি তোর মাকে বিয়ে করে নিয়ে আসার 9 মাসের মধ্যেই নাকি তুই জন্মেছিস, তাই সকলের সন্দেহ হয় তুই আমার শ্বশুর মশাইয়ের সন্তান, তো নাকি বিয়ের আগেই কোনো বাবু তোকে তোর মায়ের পেটে জন্ম দিয়ে পালিয়ে গেছে। আমি কি শুনলাম? আমার জন্ম পরিচয়ে নোংরা আবর্জনে স্তূপে ঢাকা আমার অতীত জীবনটা এতই জঘন্য, এতই কুৎসে। আর যদি আমার ওই গর্ভধারিণী মা বেঁচে থাকতো, তাহলে আমি তাকে জিজ্ঞেস করতাম, মা গো, কেন
কেন এত নোংরা আবর্জনা বোঝা মাথায় চাপিয়ে তুমি তুমি আমার এই পৃথিবীতে নিয়ে এলে মা? কেন কেন জন্মের পরের মুহূর্তে তুমি আমাকে ওই আদরে করে গলা টিপে শেষ করে দিলে না? কেন মা? কেন কেন? লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা। দিন রাত শোয়ে শোয়ে যখন সারাটা গায়ে আগুন জলে, এ যেন হঠাৎ বলে আই কোলে আয়, আমি তো আছি ভুললিটা কি মা গো? সে কি তুমি মা? সে কি তুমি মা? সেদিন এত দুঃখেও ইন্দ্রের বাড়ি থেকে যায়নি, অথচ সেদিন এত দুঃখে ইন্দ্রের বাড়ি থেকে যায়নি। আমার সব কথা শুনে সে শান্ত হয়ে গিয়েছিল, অথচ অতদিন বৌদির কতই না কটূক্তি করেছিল, কই সেদিন তো বাড়ি ছেড়ে যায়নি। বলো না বর্দা, সত্যি কি ওই ছোটদার জন্ম কলঙ্কে ঢাকা? সত্যি কি আমাদের মা বাড়িতে ছিলেন? ওরে না না রে না, মা মা রে মা, সেই মা, মায়ের শুধু একটি জাত, সে হলো মা। আর মায়ের শুধু একটি পরিচয়, সে হলো মা রে। আজ আমার একমাত্র বোন প্রিয়ার জন্য, তার জন্মদিন পাড়িতে আপনাদের কাছে শুধু এইটুকুই আশা, আপনারা ওকে আশীর্বাদ করুন, ও যেন জীবনে প্রত্যেকটা দিন হাসি খুশি আনন্দে ভরে ওঠে। চলো চলে এবার সবাই মিলে কেক কাটি, চলো। এখন আমাদের সাথে নৃত্যগীত পরিবেশন করবেন মিস প্রিয়া লাহিড়ী। অনেক বড় হয়ে গেলাম, অনেক বছর হলো নতুন করে বছর ঘুরে জন্মদিনের অনেক বড় হয়ে গেলাম, অনেক বছর হলো
আমরা খাওয়ার দাওয়ার ব্যবস্থাটা করি। ঠিক কয়েছেন তো ছোট বাবু, ঠিক কথা কয়েছেন তো। আজ আজ ডবল খাবারের আয়োজন করা হয়েছে। করতে হইলে গা দিদিমণির সাথে দাদা বাবুর বাহাঘর পাকা করিবার কথা, আর করতে হইলে গা দিদিমণির জন্মদিনের পার্টির খাবার। শুনলে শুনলে বৌদি, রাস্তাটার কথাগুলো তুমি শুনলে? হ্যাঁ, মহাদেব তো ঠিক কথাই বলেছে। কি গো, এবার আসল কথাটা তুমি সেরে ফেলো, আসল কাজটা। হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আপনাদের একটা সুসংবাদ শোনাবো। আর সুসংবাদটা হলো আমার বোন পিয়া আর আমার কোম্পানি ম্যানেজার নিশিত তারা পরস্পরকে ভালোবাসে। তাই তাই তো তাদের ভালোবাসাকে স্বীকৃতি দিতে আমি আনন্দে ঘোষণা করছি আগামী 24 নভেম্বর পিয়া আর নিশিতের ম্যারেজ। জাস্ট 1 মিনিট পর্দা। আমাদের ম্যারেজের ব্যাপারটা অ্যারেঞ্জ করার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আপনি যদি অনুমতি দেন। নিশিত, রিকোয়েস্ট কেন বলছো ভাই? রিকোয়েস্ট কেন বলছো? তুমি আমার হবু ভক্তিপতি, চাওয়া পাওয়া সব কিছু তোমার অধিকার, তোমার দাবি। তাহলে আমার দাবিটা শুনুন পর্দা। আপনার বোনকে বিয়ে করার জন্য তার যৌতুক হিসেবে আপনাকে লিখে দিতে হবে এই লাহিড়ী অ্যান্ড কোম্পানির 50% শেয়ার। বড়দা বৌদি, তোমরা সবাই খুব অবাক হয়ে গেলে, তাই না? আমি জানতাম নিশিত এমনি করে তোমাদেরকে ঠিক চমকে দেবে। নিশিত না, এটা তোমাদের সঙ্গে রসিকতা করছিল। এটা রসিকতা নয়। হোয়াট? হ্যাঁ, আমার তো ইচ্ছা আরো 5 জনের মতো একটা দামি ফ্ল্যাট হোক, বিদেশি না হোক, একটা দেশি কার হোক, আর তার সাথে কিছু ব্যাংক ব্যালেন্স। আরে দেবো নিশিত দেবো, আমি তোমাকে আমার থেকেও দামি ফ্ল্যাট আমি তোমায় কিনে দেবো। দেশি কেন, আমি তোমাকে বিদেশি কারও কিনে দেবো। আমরাই তোমার ব্যাংক ব্যালেন্স ভরে দেবো। বলো বলো ভাই, কত টাকা ব্যাংক ব্যালেন্স চাই তোমার, বলো। আবার তুমি হাসালে বৌদিমণি, আপনারা যত টাকায় দেন না কেন, ওই কলসির জল যদি গড়াতে শুরু করে তাই একদিন শেষ হবে। তাই আমি আবারও বলছি, না নিশিত না, ভালোবাসাকে পণ্য সাজিয়ে কখনো উচ্চাসার স্বপ্ন পূরণ হয় না। তাতে যে ভালোবাসাকে অসম্মানিত করা হয়, আবার নতুন করে প্রমাণিত হবে এই সমাজে মেয়ে হয়ে জন্মটা মহাপাপ। আর সেই মহাপাপের হাত থেকে মুক্তির জন্য বাবা মা ভাইদের সর্বশান্ত হয়ে লাখ টাকার বিনিময়ে কিনতে হবে শুধু শুধু এক চিলতে সিঁদুর। আমি তোমায় রিকোয়েস্ট করছি নিশিত, এতগুলো মানুষের সামনে তুমি আমার জীবনটাকে নিয়ে রসিকতা করো না। তুমি শুধু একটিবার বলো না, এতক্ষণ ধরে তুমি যা বললে মিথ্যে মিথ্যে মিথ্যে। নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু আমার একটাই দুঃখ, তুমি তোমার ভালোটা বুঝলে না। তাই বলে আমি বা আমার কেন ভালোটা বুঝবো না? তাই আমার একটা কথা আপনারা কান খুলে শুনে রাখুন, প্রিয়াকে যদি বিয়ে করতে হয় তার জন্য দিতে হবে আপনাকে এই কোম্পানির 50% শেয়ার। বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে, কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, পৃথিবীর খেলা করে বেদনার বালুচরে, কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে। সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম, যাকে সাথে নিয়ে আমি জীবন করার স্বপ্ন দেখেছিলাম, সেই নিশিত আমাকে একটু ভালোবাসে না। আমাকে একটু ভালোবাসে না। কেন এমন হলো তোমরা বলতে পারো? কেন আমার নির্মতার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে? কেন দাদা, কেন আমার পবিত্র প্রেম আর কোনোদিন
পারবে না? বলো না বৌদি, বলো না দাদা, কেন বলো না বৌদি? ওই তোমার ওই বোনের সুখের চেয়ে তোমার কাছে অর্থ সম্পদ সেটাই তোমার কাছে অনেক বড় হলো। তুমি কি পারছো না? তুমি পারছো না তোমার এই বোনের সুখের জন্য তোমার কোম্পানির 50% ওই নিষেধের নামে লিখে দিতে? বলো না গো, বলো না, তুমি পারবে না, বলো না। শর্মা, অর্ধেক কেন? আমার বোনের মুখে একটুখানি হাসি ফোটাতে পুরো কোম্পানিটা লিখে পারতাম, কিন্তু আমি যে নিরুপায় শর্মা, আমি যে নিরুপায়। এই কোম্পানি 50% কেন, এই পুরো অংশটা যে জয়ন্ত নামে আছে, জয়ন্ত যদি কোনো আপত্তি করে, না আমি যেভাবে হোক জয়ন্তকে ম্যানেজ করে নেবো, কিন্তু আমি বেঁচে থাকতে আমার বোনের এরকম পূর্ণ কোনোদিনও হতে দেব না। আরে দাঁড়াও ভাইয়া, দাঁড়াও। আমাকে প্রিয় বোন কি এতটাই ফেললা যে ওর সুখ শান্তি কেনার লোকে একটা হিজড়ার কাছে হাত পাততে হইব? কি বলেন হিজড়ে? হ্যাঁ, হিজড়াই তো, হিজড়ার অধম। আরে তোমাকে মধ্যে অনেক খালি পুরুষত্বের গুণ আছে ভাইয়া, তাই বলে মায়ার গুণও কিছু কম নাই। শট আপ! আমাদের পারিবারিক ব্যাপারে আপনার মাথা গলানোর কোনো অধিকার আপনার নেই। এসো বিয়া, এসো। আমাদের বিয়ের ব্যাপারটা আমরা নিজেরাই অ্যানাউন্স করি। হাতটা ছেড়ে দাও নিশি, এই হাতটা ধরার কোনো অধিকার তোমার নেই। প্রিয় হলেও একটা নির্মম সত্য বলছি, মন দিয়ে শোনো। আমি তোমার শিক্ষা দীক্ষা রুচিবোধে মুগ্ধ হয়ে তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু আজ আমি তোমার যে বিকৃত রুচিবোধের পরিচয় পেলাম, তাতে আমার মনে হচ্ছে তোমার মতো শিক্ষিত বাঁদরের গলায় মুক্তোর মালা নয়, জুতোর মালা মানায়। Out! I say you out! ওকে পিয়ারানি, ওকে। তুই আমার একটা কথা শুনে রাখো, আমি ছাড়া তোমার ওই বড় মালা অন্য কারো গলাতে উঠতে দেব না, উঠতে দেব না। It is mine challenge. গোপালে রে, তোর কপালটাই মন্দ। এই বিষধর বিশ্বাসের বিষে কাম হইয়াছে। তুই নিজের হাতে নিজের ভালোবাসা কিভাবে শেষ করে ফেললি? আমার ভালোবাসা যে আজ লোভ লালসার খাঁচায় বন্দী হয়ে গেছে বর্দা। আমার ব্যর্থ প্রেম আজ ভয়ার্থ হরিণীর মতো দিশাহারা। না, এইভাবে ভেঙে পড়লে পড়বে না ঠাকুরজি, এইভাবে ভেঙে পড়লে চলবে না। তুমি একটু শান্ত হও, আমরা আরো ভালো ছেলের সাথে তোমার আবার আমরা বিয়ে দেব। বৌদি, আরো উচ্চ শিক্ষিত ছেলের সাথে আমরা তোর বিয়ে দেবো না বর্দা না। এই দেশের অধিকাংশ শিক্ষিত যুবকরাই হচ্ছে লোভী, স্বার্থপর। প্রেম ভালোবাসা নিয়ে ওরা বিজনেস করে। উচ্চ শিক্ষার সার্টিফিকেট দেখে এরা বরপুরের দাবি বাড়াতে চায়। বুদ্ধি আর কুশিক্ষার জন্য এই দেশের যুব সমাজের মন বলে আর কিছুই নেই রে ছোটটা। তাই তুমি সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, বিয়ে যদি আমাকে করতেই হয় তবে কোনো শিক্ষিত পাত্রকে নয়, সহজ সরল বোকা শোকা একজন নিরক্ষর পাত্রকে আমি বিয়ে করতে চাই। দাদা, আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে
আর পারছি না, একটা চাকরি আর একটু আশ্রয় খোঁজে হন্য হয়ে ঘুরে ঘুরে আজ আমি বড় ক্লান্ত, কিন্তু কেউ আমায় দয়া করে একটা চাকরি দিল না। আমার অপরাধ, আমি শিক্ষিত। এই তো সেদিন একটা চাকরির আশায় একটা কোম্পানি অফিসে গিয়ে দেখলাম কোম্পানি ম্যানেজার আপন মনে বলছে, ইম্পসিবল ইম্পসিবল, এই ম্যানেজার চেয়ারটায় বসতে আর আমার একটুও ভালো লাগছে না। তাই তো কৌশলে ভালোবাসার টপ ফেলে ওই মালিকের একমাত্র বোনকে স্বীকার করেছি। এবার ওই মালিকের একমাত্র বোনকে সামনে রেখে আমি ম্যানেজার থেকে হয়ে যাব আধা মালিক। তারপরে আসল মালিককে এমনি করে ছুঁড়ে ফেলে দিয়ে আমি একদিন হয়ে যাব এই লাহেরিয়ান কোম্পানির পুরো মালিক। আমার নাম ইন্দ্রনাথ। কিন্তু এখানে কি প্রয়োজন? একটা চাকরি চাইতে এসেছি স্যার। তোমার এত বড় সাহস, তুমি আমার অফিসে কিনা আমার কাছে চাকরি দাবি করো? দাবি নয় স্যার, দাবি নয়, শেষ আমি বড্ড অসহায় স্যার। 7 দিন ধরে অন্য কুকুরের মতো ঘুরে করে চাকরির জন্য আমি ঘুরে বেরিয়েছি, কিন্তু দয়া করে কেউ আমায় একটা চাকরি দেয়নি। সঙ্গে টাকা পয়সা যা ছিল তাও সব শেষ হয়ে গেছে। আজ আপনি যদি আমায় তাড়িয়ে দেন তাহলে হয়তো আমাকে না খেতে পেয়ে মরতে হবে স্যার। আচ্ছা, তোমার কোয়ালিফিকেশন? সত্য এমএ পাস করেছি স্যার, ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাহলে তুমি এখন আসতে পারো। না, এভাবে আপনি আমায় দেবেন না স্যার। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি চাকরি দেবেন আমি তাই করব। Shut up! I said shut out! নইলে তোমাকে আমি। থামুন! কি ভেবেছেন আপনি? সৌভাগ্যের ক্রমে আজ আপনি ক্ষমতার শীর্ষে বসতে পেরেছেন বলে আমার মতো অসহায় বেকার জীবন নিয়ে পরিহাস করতে পারছেন, কিন্তু বলুন শিক্ষা দীক্ষায় যোগ্যতায় আমি আপনার চেয়ে কোন অংশে কম? কোন শিক্ষার সৌভাগ্য উচ্চ শিখরে বসে আপনি সুখে রাজপক্ষে হবেন আর আমি উচ্চ শিক্ষিত হয়েও এক ফুটো খাবারের আশায় অন্য কুকুরের মতো চারিদিকে ঘুরে বেড়াবো? বলুন আমার উত্তর দিন। এ তো আমার মানায় না। আমি কি করলাম? আমার মতো অসহায় বেকার যুবকদের হাত চোর করে অনুনয় বিনয় করা মানায়, কিন্তু প্রতিবাদ করা মানায় না। আমার ভুল হয়ে গেছে স্যার। আপনি আমায় ক্ষমা করুন স্যার। আপনি আমায় ক্ষমা করুন। আজ আমি শিক্ষিত বলে একটা চাকরি পেলাম না, কিন্তু সেই শিক্ষার জন্য আজ আমি ঘর সংসার আত্মীয় স্বজন ছাড়তে বাধ্য হয়েছি। সেই শিক্ষায় আজ আমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। না, আর আমি নিজেকে শিক্ষিত বলে পরিচয় দেব না। আজ থেকে আমার একটাই পরিচয়, আমি এক মূর্খ, অশিক্ষিত, নিরক্ষর। আমি কি দেখতাছি? এই যে নিরক্ষর পাত্র চাই বইলা খবরের কাগজে এত বিজ্ঞাপন দিয়া এখনো একটাও নিরক্ষর পাত্র জোগাড় হয়নি। আর এইদিকে কিনা অরিজিনাল নিরক্ষর পাত্র নিরক্ষরতার বোঝা বইতে একেবারে হুতাশ করতেছে। কে আপনি? আরে আমি হইলাম গে তোমাকে ভাগ্যদাতা। তার মানে? হ্যাঁ, মানে তুমি তো নিরক্ষর। হ্যাঁ, মানে লেখাপড়া কিচ্ছু জানো না। আমি লেখাপড়া কিচ্ছু জানি না, আমি নিরক্ষর। শোনো হ্যাঁ ভাইয়া, শোনো এদিকে আসো। এই খবরের কাগজে এই যে সুন্দরী মায়াটা ছবি দেখতেছো না, এ হইল গিয়া কোটিপতির দাদার একমাত্র বই। শিক্ষিত প্রেমিকার কাছে ধোকা খায়া এখন নিরক্ষর পাত্ররে বিয়া করোনা লাগে বায়না ধরে আছে। সে কি একজন শিক্ষিত মহিলা কিনা নিরক্ষর পাত্রকে বিয়ে করতে চায়? হ্যাঁ, আরে সেই নিয়ে তোমাকে ভাবতে হইব না।
তুমি তো হে ভাই নিরক্ষর। হ্যাঁ। তাই তো কইছি নিরক্ষর পাত্র সাজার লাগে তোমার তো কোনো অসুবিধা নাই। কি বলছেন? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না। সে ভাবনা তোমাকে ভাবতে হইব না। তুমি যদি আমাকে কথা মতো কাম করো না, তাহলে তোমার ভবিষ্যতের ভাবনাটাই আমি ঘুরাই দিব। অসম্ভব। একজন শিক্ষিত এমএ পাস মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আরে শালা বুদ্ধু কারে কয়? তোমাকে মধ্যে অনেকখানি মূর্খতামি আছে, তাই বলে পাগলামো কিছু কম না হে ভাইয়া, পাগলামো কিছু কম না। আরে কে তোমার বিয়া করতে কইছে? আরে যা করনে তো আমি করুম, তুমি শুধু আমাকে কথা মতো মানে ওই পাত্র সাজার অভিনয় করবা। পাত্র সেজে অভিনয়? আরে এটা তুমি একটা চাকরিও মনে করতে পারো। আরে এর লগে তুমি প্রতি মাসে 5,000 টাকা করে মাইনা পাবা। আর একটা কথা, সেই সাথে একেবারে জামাই আদর হয়ে ছোকরা, এই জামাই আদর। কিন্তু ওই চাকরিটা আমায় কতদিন করতে হবে? যতদিন না পর্যন্ত আমাগো কাম পুরা হয়। তোমাগো কাঁধে বন্দুক রাখা আমি যে শিকার করুম, সেই শিকারের ভাগ তুমিও পাবে হে ছোকরা, তুমিও পাবা। এখন কও তুমি রাজি কি না? লোকটার কথার মধ্যে বিরাট কিছু রহস্য আছে বলে মনে হচ্ছে, কিন্তু তা থাক। ওনার কথা মতো অভিনয় চাকরি ধরে নিলে আর চাই হোক থাকা খাওয়া মাইনে সব মিলবে। আরে কি ভাবছো হে ছোকরা? হ্যাঁ না মানে ভাবছিলাম আপনার দেওয়া চাকরিটা মন্দ না স্যার। আমি এক কথাই কিন্তু রাজি। কিন্তু সাবধান, আমাগো নাম বিষধর বিশ্বাস। আমাগো কথাগুলো বড্ড সরল, তাই বলে গরল কিছু কম না। উল্টা সিধা কইরাছ তো তোমার একেবারে আমি হরি বলো হরি কইরা দিলে। না স্যার, আপনি কিছু ভাববেন না, আপনি যা বলবেন আমি তাই করবো। এই ছোকরা, তাহলে কও আমাকে সাথে বেইমানি করবে না তো? না করবে না তো? হ্যাঁ না। সত্যি তো? হ্যাঁ সত্যি। তাহলে হাতের উপর হাত রাখ আর কও রাজি। কপালটাই বল। ইন্দ্র, ফিরে আয় ভাই, ফিরে আয়। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, তুই ফিরে আয়। আর তোকে পড়াশোনার জন্য আমি চাপ দেব না। তুই ফিরে আয়, তুই ফিরে মা, বাবা, স্বর্গ থেকে তোমরা বুঝি আমায় অভিশাপ দিচ্ছ? ভাবছ স্ত্রী প্রয়োজনায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আজ আমি আমার ইন্দুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমি সমস্ত সম্পত্তি ভোগ করবো বলে আমি আমার ইন্দুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তবে আর কেন এবার তুমি আনন্দ করো। তুমি একবার হাসছো, একবার কাঁদছো। আচ্ছা পাগল টাগল হলে নাকি? হ্যাঁ ভবানী, হ্যাঁ, আজ আমি অতি আনন্দে পাগল হয়ে গেছি। কারণ আমি আমার জীবন থেকে শনি দাঁড়াবো। আমি তুমি হ্যাঁ ভবানী, হ্যাঁ, যে পুত্র সম দেওরকে তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে, তুমি শনি নও ভবানী, তুমি হচ্ছ মহাশনি। তোমার আদিক্ষেতা তুমি থামাবে? গাও বা চলে যায়। ভবানী, একটা চল জীবন্ত ছেলে আজ 8-10 দিন হলো এই বাড়ি ছেড়ে চলে গেছে। তার জন্য তোমার কি একটু ভাবনা হয় না? তোমার মধ্যে কি মায়া, মমতা, ভালোবাসা বলে কিছু নেই?
কেমন করে? তুমি তো কখনো সন্তানের জননী হতে পারলে না, তাহলে বুঝতে এই সন্তানের জননী হওয়া। তাই তো আজ পর্যন্ত ভগবান তোমার কোনো সন্তান দিল না। খবরদার, খবরদার বলছি, কোথায় কোথায় তুমি আমাকে এভাবে অপমান করবে না, তাহলে কিন্তু চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। যাও, চলে যাও, চলে যাও। তোমার স্পর্শে আজ আমার দেবতা বলে গেছে, লক্ষ্মী আমার ঘর ছেড়ে চলে গেছে। তাই তোমাকে দূর করে আমি আবার নতুন করে প্রতিষ্ঠা করব আমার কুল দেবতাকে। এত বড় কথা, যার জন্য করো চুরি সেই বলে চোর। বেশ, এই বুড়ো ফেন ভাইদের সঙ্গে যখন তোমার এতই দরদ, তাহলে তুমি ওদের নিয়ে থাকো। এই বাড়ি থেকে আমি যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাব। চলে যাও, চলে যাও। তোমার কি হারামজাদা? বেশ তো, দাদার মাথায় হাত বুলিয়ে একেবারে তাকে বশ করে নিয়েছিস। এইবার আমি থাকলেই বা কি, আর চলে গেলেই বা তোদের কি যায় আসে? এই সর সর সর। না বৌদি, না, আমি তোমায় যেতে দেবো না। দাদা, তোমরা কি বলতো, ছোটদা কবে সেই বাড়ি থেকে চলে গেছে তা না ভেবে তোমরা রাত দিন ঝগড়াই করে যাবে? আমি কে রে যে আমি তার কথা ভাববো? আমি কে? আমি কেন ভাববো? আমি যদি সত্যি কেউ হতাম তাহলে হতভাগাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারতো রে। ছোটদার দোষ কি বলো? তোমরা নিজেরাই নিজেদের মধ্যে জেদ বজায় রাখার জন্য যা শুরু করলে, তাতে ছোটদার এই বাড়ি ছেড়ে না যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। হ্যাঁ রে মুখপুরা, হ্যাঁ, ঘুরে ফিরে যা আমাকেই দায়ী করবি সেটা আমার জানা আছে। নিজেরা ভাইদের মধ্যে কাণ্ড বাঁধালি, আর এখন কি না আমি দায়ী? দূর, আমার কাজ চলে যায়, এবার আমি থাকবো না। তুমি যেও না, দাদার মনের অবস্থা মোটেই ভালো নয়। এই সময় তুমি যদি পাশে না থাকো তাহলে দাদার ভীষণ ভাবে ভেঙে পড়বে। কেন? তার জন্য তো তুই আছিস, তার মনে একটু হাত বুলিয়ে দিবি, তাহলে দেখবি সব যন্ত্রণা দূর হবে। এই শয়তানি আজে বাজে কথা বলে আমার এই মাথাটা গরম করো না বলে দিচ্ছে। যাও যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি বেরিয়ে গেলে তোমাদের খুব সুবিধা হয়, তাই না? কিন্তু সে গুণে মানি, যতই আমি তোমাকে চলে যাওয়ার হুমকি দিই না কেন, তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না, কোথাও। বৌদির কথায় রাগ করো না দাদা, বৌদি অবুঝ, কিন্তু তুমি তো অবুঝ নও দাদা। আমি কেঁদো না বড়দা, কেঁদো না। তুমি দেখে নিও, ছোটদা ঠিক একদিন ফিরে আসবে। না, আর তাকে ফিরে আসতে হবে না। আজ যে সে এমএ পাশ করেছে, দাদা অনেক টাকার মালিক হয়েছে, জানিস, দামি দামি গাড়িতে চাপবে। তবে আমার এই ভাঙা বাড়িতে কেন আসবে? হইলে যে আমাকে সুখের ভাগ দিতে হবে রে। না রে ভাই, না, তোকে আসতে হবে না রে। তুই সুখে থাক ইন্দ্র, তুই कैसे कटी वो रात, कैसे जियूं तन्हा, कैसे जियूं तेरे साथ। चारों तरफ फैली यादों की लहराई, देखी क्यों मेरी आँख भर आई, ओ साहिबा।
আমি কাঁদবো না? কেন কেন কাঁদবো? যে আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, যে আমার ভালোবাসাকে মূলধন সাজিয়ে সৌভাগ্যের সোপান তৈরি করতে চায়, তাকে তাকে আমি ঘেন্না করি। আই হেট ইউ নিশিত, আই হেট ইউ, আই হেট ইউ নিশিত। কাঁদিস না রে প্রিয়া, কাঁদিস না। আমি জানি রে প্রিয়া, আমি জানি তুই নিশিতকে কখনো কোনোদিনও ভুলতে পারবি না। তাই তো আমি নিজে গিয়ে নিশিতের কাছে ক্ষমা চেয়ে আমি তোর কাছে ডেকে নিয়ে আসবো রে প্রিয়া। না না ছোটদা, না, তা কখনো হয় না। নিশিত এখন আমার জীবনের অতীত হয়ে গেছে ছোটদা, আর অতীত নিয়ে ভাবতে আমার যে ভালো লাগে না। আমি নিশিতের সামনে একজন নিরক্ষর মানুষকে বিয়ে করে নিশিতকে দেখিয়ে দিতে চাই শিক্ষার সম্পদ নয়, আমার চাই সুন্দর সরল একটা মন, যে মন আমাকে ভালোবাসতে জানে, ভালোবাসা দিতে জানে। আমি তোমাদের 2 সপ্তাহ সময় দিলাম ছোটদা, এর মধ্যেই আমার নিরক্ষর পাত্র চাই। আরে দাঁড়া, আরে 2 সপ্তাহ কি কইছো? আমি তো তোমার লগে আজই নিরক্ষর পাত্র জোগাড় করে আছি। যাও হে ছোকরা। নিরক্ষর পাত্র? নমস্কার। কি নাম তোমার? নাম মানে আমার নাম? আমি কইছি ওর নাম হইল গিয়া গোবর্ধন গড়গড়ি, মানে গ্রামের পোলা তো, তাই ওই রকম নামটা কইতে লজ্জা পাইছে। আচ্ছা, আপনি সবকিছু জেনে এখানে এসেছেন তো? হ্যাঁ, আমি ওরে সব ভালো করে সুজায়া লইছি। আমার প্রশ্নের জবাবগুলো উনি দিলে বেশি ভালো হয়। দিবেন না কেন? নিশ্চয়ই দিবেন। আরে কও না। না মানে আপনি যে সত্যিই নিরক্ষর তার কোনো প্রমাণ আছে? সবকিছু তো প্রমাণ হয় না বেব সাহেব। ওটা আমার চোখ, মুখ আর চেহারা রং দেখে আপনাকে চিনে নিতে হবে। কিন্তু সব কিছু রং দিয়ে চেনা যায় না। চেনা চাই বেব সাহেব। যেমন সূর্যের একটা রং দিয়ে চেনা যায় সকালকে, তেমনি সূর্যের অন্য রং দিয়ে চেনা যায় সন্ধ্যাকে। আপনার কথাগুলো তো দেখছি ভীষণ সুন্দর। আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি নিরক্ষর। বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা পড়ে কি মনে হয় যে তার শিক্ষার মান স্কুলের কোনটি পর্যন্ত ফেরবেনি? বাবা, তার রবীন্দ্রনাথ সম্বন্ধে আপনি আর কতটুকু জানেন? আপনাদের মতো মানুষের কাছ থেকে যতটুকু শুনেছি, শুধু রবীন্দ্রনাথ নন, নজরুল, বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামকৃষ্ণ, প্রত্যেকের সম্পর্ককে কিছু কিছু জেনে ওনাদের সামান্যটুকু আদর্শ আমি অনুসরণ করার চেষ্টা করে চলেছি। হাউ স্ট্রেঞ্জ! আপনি পড়াশুনো না জেনেও কিনা ভাইয়া, এ হইল কি এই বিশুধর বিশ্বাসের কালেকশন। আরে নিরক্ষর হইলে কি হইব? এমনি পাত্র না হইলে কি আমার এই প্রিয়া বইনের পাশে মানায়? কি কহে বাবা গোবর্ধন? তাহলে এবার তোমার দাদারে কইয়া বিয়ার তারিখটা। না, আমি 1 মাস নানাভাবে পরীক্ষা করে দেখে নিতে চাই যে উনি সত্যিই নিরক্ষর না কোনো প্রতারক। কিছু মনে করবেন না, অনিবার্য কারণে পুরুষ জাতটাকে আমার ঘৃণা হয়। যেন মনে হয় মেয়েদের সঙ্গে প্রতারণা করাটাই পুরুষত্বের বড় পরিচয়। যদিও আমার মনে হয় যে আপনি সেই দলে পড়েন না, তবু আমি নিশ্চিত না হয়ে বারবার তো ঠকতে রাজি নই। আমাকে আপনি মাফ করবেন। আর হ্যাঁ শুনুন, আপনি মানে আপনার কি যেন নাম বললেন না, ওই নামটা কিন্তু আমার একেবারেই পছন্দ নয়। আপনি আমাদের বাড়ির অতিথি, তাই আজ থেকে আপনাকে কিন্তু আমি অতিথি বলেই ডাকবো। আসি, নমস্কার। অতিথি, এই অতিথি যখন তোমাগো মনে অতিথি হইব, তখন আমাগো কামবি শুরু হইব। গোপালে তোর কপালটা
ভাই মন্দ। বিশ্বাসদা, তাহলে আমি অতিথিকে নিয়ে ভেতরে যাই। আরে দাঁড়া 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 দাঁড়া, তুমি আমার নিয়ে অতিথি কইছো কেন? আরে হবু জামাই হবু জামাই, আরে হবু জামাই এর কেউ এমনি এমনি ভেতরে লইয়া যায়? আরে বরণ টরণ কইরে লইয়া যাও নাকি কবে ছোকরা? হ্যাঁ না, খবরদার ওই নামটি আপনি আর মুখে আনবেন না। শুনলেন না, প্রিয়া বোন ওনাকে অতিথি নাম দিয়ে গেছে, শুধু এবার থেকে ওনাকে অতিথি বলেই ডাকবেন। এসো, আসুন ভাই, আসুন আমার সাথে ভেতরে আসুন। যাও হে ছোকরা যাও, তোমার তো এখন অনেকখানি ভেতরে ঢুকতে হইব। তাই বলে একটা কথা মনে রাখবে হে ছোকরা, বাহার হনে বাচ্চা ভুললে চলবো না। আমাকে নাম বিষধর, বিষধর বিশ্বাস। কিন্তু কিন্তু আমার যে ভীষণ ভয় করছে স্যার। ভাই কিসের ভয় হে ছোকরা? না মানে উনি যদি আমি সত্যি সত্যি বিয়ে করতে চান। বিয়ে করতে চান কি কয়? আরে মায়াটা তো তোমার বিয়ে করাই ছাড়বো। সর্বনাশ! তোমাকে সর্বনাশ না হইলে আমার পোষ মাস হইবে কেমনে? কি বললেন? যাও। আরে তুমি কি ভুলে গেলে যে তুমি এখানে 5,000 টাকার কাম করতে আসো, মানে একটা চাকরি করতে আসো, আর আমি হইলাম গিয়া তোমাকে বস। তুমি যদি আমাকে কথা মতো কাম করো তাহলে তোমার ভাগ্যের চাকাটা আমি বনবন 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 করে ঘুরাই দেব। এই ছোকরা, আর যদি উল্টা সিধা কিছু কইরে তাহলে তোমার আমি এমন হাল বানাইব, কানতে কানতে কইবে, গোপাল রে আমার গোপালটা মন্দ। আপনি কিছু ভাববেন না, আপনি যা বলবেন আমি তাই করব। বলুন বলুন এখন আমায় কি করতে হবে? তোমার এখন কিছু করতে হবে না। ওই মায়াটারে ভালোবাসা ওর মনের মধ্যে বা ভালোবাসার আঁচ জাগা হয়েছে, ওর আঁচ জাগাও। তারপরে কি করতে হইব আমি তোমার সব কইয়া দেব। আপাতত তুমি ভেতরে যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বস, হ্যাঁ আমি ভেতরেই যাচ্ছি। কথা বল। কি কথা হয় ছোকরা? আবার কিন্তু 1% মাইনে আগাম চাই এবং টাকাটা আজকের মধ্যে দিলে ভালো হতো। চেষ্টা করে দেখবেন বস, আমি এখন আসছি। এই তো শালা দেখতেছি আমাকে চাইতো বড় সিটিং বা শালা। আমি ভেবেছিলাম মালটা নিরক্ষর বুদ্ধি হইবা, কিন্তু দেখছি চালাকও কিছু কম নাই। কিন্তু আইলেতে কি হইব? আরে আমার লগে তো আমার শান্তি, এই সরি সরি শরমা আছে, শরমা 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 বহিন এক গ্লাস জল নিয়ে আয় তো, বড্ড তেষ্টা পাইছে রে, এক গ্লাস জল নিয়ে আয়। এবার থেকে কোনো কিছু চাইলে মহাদেবকে চাইবে। কেন আমাকেও এত সুন্দর একটা পার্বতী থাকতে আমি অন্যের কাছে জল চাইতে যাবো কেন? চুপ করো, খবরদার ও নামে তুমি উচ্চারণ করবে না, তোমার শান্তি মরে গেছে। কিন্তু কিন্তু আমাগো প্রেম তো মরে নাই শান্তি, তোমাগো ভালোবাসায় আমাগো মনের মধ্যে কামনা বাসনা জ্বর তুইলাছে, জ্বর তুইলাছে। আর সেই জ্বরটা থামাইতেছে তোমারে, তোমারই প্রয়োজন শান্তি। চুপ করো, ও কথা শোনাও যে, ও কথা শোনাও যে আমার পাপ। তুমি চলে যাও, দোহাই তোমার, তুমি এখান থেকে চলে যাও। কারণ কারণ কেন কেন তুমি আমার সুখ শান্তি সব কিছু গ্রাস করতে এসেছো কেন? এই তোমার লগে মিথ্যামতি আমার 7 বছর জেল কাটতে হয়েছে। 7 বছর?
এই 7 বছরে আমাকে জমা টাকা কামনা বাসনা সব আমি সুদ সমেত আদায় করুম বলে পারবে না, তা তুমি কোনোদিনও পারবে না শয়তান। কারণ আজই না আমি আমার স্বামীকে বলে তোমার এই স্বরূপটা আমি একবারে প্রকাশ করব। খুব ভালো কথা। আরে যা 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 এক্ষুনি যা গোপাল রে, তোর কপালটাই মন্দ। আমাকে কথার মধ্যে অনেকখানি মিথ্যা আছে, তাই বই না এই ছবিটার মধ্যে সত্য কিছু কম নাই শান্তি। আমার স্বামী তোমার কোনো কথায় বিশ্বাস করবে না, কারণ তুমি যে আমার স্বামী ছিলে সেটা তো কোনো প্রমাণই নেই। ভালো করে তাকায় দেখো, আছে তার লোকে যে তোমার মূল্য দিতে হইব 5,000 টাকা।